আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে গত 8 দিন যাবৎ তারা সার্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার বিষয়টি নিয়ে তারা 8 দিন যাবৎ রাজপথে আন্দোলনে নেমেছে, ক্লাস বর্জন করে। একদিকে ছাত্ররা তাদের আন্দোলনে নেমেছে কোঠা পদ্ধতি বাতিলের দাবিতে, আর একদিকে শিক্ষক সমিতিও আন্দোলনে নেমেছে, আর এদিকে কর্মকর্তারাও আন্দোলনে নেমেছে। অর্থাৎ ক্লাস বর্জন, ক্লাস নাই, এখন সবাই রাজপথে আছে। কেন তারা রাজপথে আসছে এই বিষয়টি আমরা জানতে চাইব এখানকার কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের বর্তমান সভাপতি, ওনার কাছ থেকে আমরা জানবো। দর্শক, দেখি সে কেন রাজপথে নামছে, এই বিষয়টি আপনাদের সাথে আমরা শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি, এবং আমাদের যে আন্দোলন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 4টি সংগঠন মিলে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আমি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি আর কি। আপনারা রাজপথে কেন? আমরা রাজপথে কেন, আপনারা মনে হয় অবগত আছেন যে গত প্রায় 8 দিন যাবৎ আমরা সার্বজনীন পেনশন স্কিমের যে প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিমের আমরা প্রত্যাহারের দাবিতে এবং বৈষম্যমূলক যে প্রত্যয় স্কিম, সেই প্রত্যাহারের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ক্লাস বর্জন এবং আমাদের কর্মবিরতি চলছে টানা 8 দিন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং প্রতিদিনই আমাদের বিক্ষোভ এবং আলোচনা সভা অব্যাহত আছে। দাবি না মানা পর্যন্ত আমরা এক কথায় সবাই মাঠে থাকবো এবং আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হয়। আপনারা এর আগে কি সরকারের সাথে কোনো মিটিং বা কোনো লিয়াজো বা কোনো বৈঠক হয়েছে আপনাদের দাবি দেওয়া নিয়ে? না, আমাদের আসলে ওইভাবে সরকারের সাথে আমাদের এখনো কোনো বসা হয়নি। আমরা যখন এটা জানতে পারলাম যে একটা প্রত্যয় স্কিম আমাদেরকে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক, এবং প্রথম অবস্থায় এটা এরকম ছিল স্বায়ত্তশাসিত স্বশাসিত এই ধরনের কিছু এদেরকে এই প্রত্যয় স্কিমের আওতায় এনে বাকি যারা সরকারের রাষ্ট্রায়ত্ত বা এবং বিডিআর পুলিশ বা সরকারি বাহিনী যারা আছে, সরকারি কর্মকর্তা যারা আছে, তাদেরকে এই সুবিধার ভেতরে রেখে আমরা যারা আছি তাদেরকে এই সুবিধা থেকে আমাদের বঞ্চিত করে, এবং আমরা বলবো বৈষম্যমূলক একটা স্কিম, সেটা হচ্ছে এই প্রত্যয় স্কিমের আওতায় এনে আমাদেরকে আসলে আন্দোলন করতে তারা বাধ্য করেছে। আসলে প্রত্যয় স্কিমটা কি একটু দর্শকদের যদি বুঝিয়ে বলতেন, এটা চালু হলে আপনাদের কি ক্ষতি হবে, আর বর্তমান স্কিম চালু থাকলে কি লাভ হবে? প্রত্যয় স্কিমটা আসলে আপনারা মনে হয় ইতিমধ্যে জেনেও গেছেন। আমাদের স্কিমের আসলে তো অনেকগুলো সুযোগ সুবিধা, মানে সুবিধা তো আসলে নাই, সবগুলোই অসুবিধা। আমরা যারা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যারা চাকরি করি, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকেরই একটা প্রভিডেন্ট ফান্ড থাকে, আমাদের বেতন থেকে সেই সামান্য কিছু টাকা কর্তন করা হয়, এবং আমরা যখন রিটায়ারমেন্টে যাই সেই টাকা থেকে আমাদের সামান্য কিছু টাকা আসে। হ্যাঁ, তো সেই টাকা দিয়ে আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমরা একটু জীবন ধারণের ভাতার জন্য আমরা যতটুকু পারি আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমরা একটা জীবন ভাতা পাই। কিন্তু বর্তমানে যে প্রত্যয় স্কিম মন্ত্রণালয় থেকে চালু হয়েছে, এটার ভিতরে অনেক রকমের অসঙ্গতি। এই অসঙ্গতির মধ্যে আমি 2-1টি যেটা একেবারে অতি মূল্যবান, সেই 2-1টির কথা একটু বলবো। যেমন মনে করেন যে আমরা এলপিআরে যখন যাই, এখানে একটা আমরা সামান্য পরিমাণ কিছু আর্থিক বেনিফিট পাই, যেটা এই স্কিমে নাই। এবং আমরা নিম্ন আয়ের কর্মচারী, আমাদের 8,200 টাকা থেকে শুরু। তো এই স্কিমে দেখা গিয়েছে যে আপনার এই 8,200 টাকার আমরা চাকরি করব, সেখান থেকে এই স্কিমে প্রতি মান্থলি আমাদেরকে 5,000 টাকা করে জমা দিতে হবে। তো আমাদের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 73 অর্ডিন্যান্স অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় চলে, এবং সেই অর্ডিন্যান্স অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক আমাদের সবকিছু পরিচালিত হয়। আমাদের সিন্ডিকেটও কিন্তু এই ধরনের কোনো প্রত্যয় স্কিম এখন পর্যন্ত তারা মানে গেজেট বা যেটা বলেন যে সিন্ডিকেটে পাশ করার পর আমাদের উপরে আসবে, সেটাও কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা চাই আমাদের অর্ডিন্যান্স অনুযায়ী এবং আমাদের যে স্বায়ত্তশাসন যে জিনিসটা আছে সেটার ভিতরে আমরা থাকতে চাই। সরকার যদি আপনাদের দাবি না মানে,
তাহলে আপনারা পরবর্তী কর্মসূচি কি হবে আন্দোলনের? আমরা তো এখনো আন্দোলনে আছি। তো আমরা দাবি না মানে বলতে আমরা যেমন রাজপথে আমরা এখনো আছি। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং আন্দোলন না মানা পর্যন্ত আমরা রাজপথ আসলে ছাড়বো না, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব না। এটা আমাদের মূল দাবি। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাহেবের সাথে। এখন আমরা কথা বলবো সাধারণ সম্পাদক, দেখি সে আন্দোলন সাথে কিভাবে জড়িত এবং তার দাবি দেওয়া কি। ধন্যবাদ। আসলে আমরা যে পত্য স্কিমের দাবিতে আমরা বিগত 8 দিন ধরে আমরা আন্দোলন করছি, আমাদের পত্য স্কিম প্রত্যাহারের দাবিতে। আসলে পত্য স্কিমের যেটার ভিতরে খারাপ দিকগুলো আছে, যেমন ধরেন আমরা এলপিআর চলাকালীন সময় 18 মাসের একটা ছুটির টাকা পাইতাম, ওইটাও আমাদের পত্য স্কিমে উল্লেখ নেই। এবং আমরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা এবং যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমাদের বেতন ছাড়া আমাদের অ্যাকচুয়ালি তেমন কোনো আয় নেই, আমরা বেতনের উপর নির্ভরশীল। একটা কর্মচারী যখন চাকরির শুরুতেই আমরা যোগদান করি, আমাদের বেতন 8,200, কেউ 9,300 স্কেলে যোগদান করি, কিন্তু আসলে আমাদের বেতনটা হয়ে যায় 12, 13, 14, এর ভিতরেই সীমাবদ্ধ, 14,000-এর মতন পাই। এর ভিতরে সরকার যে পত্য স্কিমের ভিতরে যে উল্লেখ আছে যে 10% কর্তন করা হবে অথবা 5,000 টাকা করে কর্তন করবে। আপনি দেখেন, চিন্তা করে যে একটা লোক যদি 12,000 টাকা বেতন পায় অথবা 14,000 টাকা বেতন পায়, 5,000 টাকা যদি কর্তন করা হয়, তার জীবন ধারণ ব্যবস্থাটা কিভাবে হবে, কিভাবে থাকবে? একজন যদি ব্যাচেলর থাকে সেইভাবেই তো জীবনযাপন করতে পারবে না। এটা সহজ হিসাব। আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সচিব এবং যে সকল আমলা মহোদয় আছেন, তারা আমাদের এখানে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপর যদি তারা সুদৃষ্টি দিয়ে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সুন্দরভাবে বুঝিয়ে থাকেন, উনি হল আমাদের মমতাময়ী মা, যে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পড়াশোনা করেছেন এবং কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে সে ছাত্রত্ব হারিয়েছেন, এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি হল আমাদের জনক। উনি আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যদি এই পত্য স্কিমের আওতায় না এনে যদি আমাদেরকে সুন্দর করে পূর্বের ন্যায়, আমাদের পত্য স্কিম বাদ দিয়ে যদি আমাদের পূর্বের ন্যায় পেনশন প্রথা চালু রাখেন, তাহলে ওনার কাছে আমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা সবাই ওনার উপর সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো এবং হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো ওনার জন্য আমরা। আচ্ছা, এটা কি গেজেট বের হয়েছে না শুধু গেজেট বা প্রজ্ঞাপন কিছু বের হয়েছে? এখনো প্রজ্ঞাপন হয়েছে মাত্র, এখনো গেজেট আকারে স্পষ্ট এখনো অনেক কিছু উল্লেখ নাই। তবে সময় লাগবে গেজেট বের হইতে। গেজেট বের হওয়ার আগেই আমাদের মমতাময়ী মা যদি চান আমাদের জন্য সুষ্ঠু এবং সুন্দর একটা এই পূর্বের নেই চালু রাখার একটা ব্যবস্থা উনি চাইলে আমাদের জন্য করতে পারবেন, আমরা আশা রাখি। 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তারপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিষয়টা নিয়ে সবসময় স্বেচ্ছায় আছে। আমরা লক্ষ্য করছি 2023 সনে যখন প্রধানমন্ত্রী উনি এই সর্বজনীন পেনশন স্কিমটা প্রথম ঘোষণা করেন, সেখানে উনি স্পষ্ট বলেছিলেন যে এই প্রত্যয়ন স্কিমটা অর্থাৎ আমাদের সর্বজনীন পেনশন স্কিমটা যারা পেনশন প্রথার মধ্যে আওতায় আছে এরা ব্যতীত। কিন্তু আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে এই জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি যে প্রত্যয়ন স্কিমটা আমাদের মাঝে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক মহোদয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জাতির মেরুদণ্ড। এখানে যদি আপনাকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, এখানে অংশগ্রহণ করবে ভালো যারা নাকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণীর প্রথম হয়, তারা এখানে যোগদান করবেন। যদি এখানে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলি বাদ দেওয়া হয়, তাহলে বোধ এখানে সেই ধরনের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আমরা পাবো না। এখানেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। কেন, কিসের জন্য, কোন মহল এই জিনিসটা এনে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের জন্য পায়তারা করছে আমরা জানি না। যে কথাটা বারবার আসছে, আমাদের প্রধানমন্ত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী ছিলেন, তার বাবা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন পেয়েছি।
তার সন্তান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এখন যেখানে সে সর্বোচ্চ জায়গায় আছেন, তার হাত দিয়ে আমাদের এই ক্ষতিটুকু হোক। মানুষ যেন আমাদেরকে সেই জিনিসটুকু না বলতে পারে যে ওনার হাত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা আমি ওনার কাছে বারবার আমাদের মধ্যে থেকে আহ্বান জানানো হচ্ছে যে উনি যেন আমাদের মমতাময় মায়ের মতন আচরণ করে শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের এই সর্বজনীন পেনশন থেকে আমাদের বাদ দেওয়া হয়। পাশাপাশি আমি একটি কথা বলবো, যদি সর্বজনীন পেনশনই আওতায় আনা হয়, সেখানে আমি আহ্বান করব যে সর্বস্তরের যে পাঠটা আছে, যেখানে উল্লেখ আছে সেনাবাহিনী, সেখানে আছে আমাদের সচিবালয়ের সচিব মহোদয়রা, এখানে আছে অন্যান্য বিশেষ করে বিডিআর, পুলিশ, আর্মিরা, তাদের সাথে যদি আমাদের একত্রতা ঘোষণা করে একত্রতে নিয়ে আসে, আমি মনে করি তাহলে বাদে সেই জিনিসগুলি আমরা বিবেচনা আনতে পারি। নচেত আমাদেরকে এই চাপিয়ে দেওয়া এই সর্বজনীন পেনশন আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা এটা গ্রহণ করতে পারছি না।